আজকে আমরা এরকম একটি প্রশ্নের উত্তর এবং সেই উত্তরটি কেন এলো সেটাও ব্যাখ্যা করব। এটি খুব বিখ্যাত একটি প্রশ্ন যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 82, 104 এবং 148-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। এখন এই প্রশ্নের উত্তরটা প্রথমে আমি বলে নিই, তারপরে তার ব্যাখ্যায় আসছি। এই প্রশ্নের উত্তরে প্রত্যেক ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হলো 104 থেকে তুমি 82 বিয়োগ দাও এবং 148 থেকে তুমি 104 বিয়োগ করো। তাহলে দেখো প্রথমটায় আসবে 22 আর দ্বিতীয়টায় আসবে 44। এবার এই দুটো সংখ্যার গসাগু বের করো। 22 আর 44-এর গসাগু আশা করি সবাই বের করতে জানো, সেটা 22ই হচ্ছে, অর্থাৎ উত্তর হচ্ছে সেই বৃহত্তম সংখ্যাটি হচ্ছে 22। এক্ষেত্রে এই যে দুটো বিয়োগ হয়েছে, এই দুটো বিয়োগকে কেউ একটু অন্যরকমভাবেও করতে পারে, অর্থাৎ 148 থেকে আমি 104 বিয়োগ করেছি, এইটা একটা পরিবর্তন করে কেউ 148 থেকে কেউ চাইলে 82 বিয়োগ করতে পারে, তাতে তার 66 আসবে এবং প্রত্যেকটা স্টেপই সঠিক। এবং এই যে কোনো দুটো নিয়ে কাজ করলেই হবে, অর্থাৎ তুমি এটা এটা নিতে পারো, নিয়ে তাদের গসাগু বের করতে পারো, অথবা এটা এটা নিতে পারো, তাদের গসাগু বের করতে পারো, অথবা এটা এটা। অর্থাৎ 22 44-এর গসাগু, অথবা 44 ছেষট্টির গসাগু, অথবা 22 ছেষট্টির গসাগু, যে কোনো একটা পেয়ার নিয়ে গসাগু করলেই উত্তরটা আসে। এখন প্রশ্ন হলো কেন এরকম বিয়োগটা কেন করতে হয়, আর কেনই বা বিয়োগ ফলগুলোর গসাগু করতে হয় তবেই আমরা উত্তরটা পাই। এই ব্যাখ্যা জানতে গেলে প্রথমে একটা মানসিক প্রস্তুতি দরকার, যে গসাগু লসাগু আমরা যেভাবে করি তার চিন্তাধারাটা একটু পরিবর্তন করতে হবে, জিনিসটার একটু ভেতরে ঢুকতে হবে। আমি আহ, দুটো প্রশ্ন আলোচনা করব এবং সেই দুটো প্রশ্ন এর আগে তোমরা যেভাবে করেছো তার থেকে আমি একটা রেজাল্ট বের করে দেখাবো এবং সেখান থেকেই তোমরা অটোমেটিক উত্তর পাবে যে কেন এই ক্ষেত্রে এই বিয়োগটা করতে হচ্ছে। এটাও আমি পরে এসে দেখাচ্ছি। আমরা এবার এই দুটো প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেখানে বলা হয়েছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 12, 30 এবং 24 বিভাজ্য। এই প্রশ্নের উত্তরটা কি করে হবে। তো এই ধরনের প্রশ্ন তোমরা করেছো আশা করব, প্রত্যেকেই জানো যে প্রথম ক্ষেত্রে গসাগু হবে। প্রশ্ন হচ্ছে ব্যাপারটাকে নিয়ে একটু ভাবা যাক, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত 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 বিভাজ্য। এখন সেই বৃহত্তম সংখ্যাটিকে যদি আমি একটু ক্যাপিটাল কে ধরে নেই, তাহলে এইবার ভালো করে ভেবে দেখো, কে 12কেও ভাগ করে, 30কেও ভাগ করে এবং 24কেও ভাগ করে। অর্থাৎ প্রশ্ন ছিল কোন বৃহত্তম সংখ্যা, আমি সেই সংখ্যাটিকে কে ধরে নিলাম। এখন তাহলে এই সংখ্যাটি 12কেও ভাগ করে, 30কেও ভাগ করে এবং 24কেও ভাগ করে, তিনজনকেই ভাগ করে, অর্থাৎ তিনজনের কমন ডিভাইজার। কমন ডিভাইজার মানে তিনজনকে সাধারণ গুণনীয়ক। কমন ডিভাইজার বাংলাটাতে আমরা সাধারণত ব্যবহার করি সাধারণ গুণনীয়ক। এবার এখানে গরিষ্ঠ কারণ বৃহত্তম বলেছে, তাহলে কেটা হচ্ছে এদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ এদের গসাগু। এবার একটা জিনিস ভাবি, কে তো 12কে ডিভাইড করে, তাহলে আমি 12 সংখ্যাটিকে এভাবে লিখতে পারবো, 12 ইকুয়াল টু কে ইন্টু কোনো একটা নাম্বার। ভালো করে ভেবে দেখো, এটা কি, এটা আমি যদি 12কে ভাগ করছি কে দিয়ে, অর্থাৎ ভাজক, এবার একটা ভাগফল পাবো। মানে 12কে যদি আমি কে দিয়ে ভাগ করি, কে যদি কোনো একটা সংখ্যা হতো, ধরা যাক 3, তাহলে কি হতো, 3 4 12, অর্থাৎ 3 ইন্টু 4 ইকুয়াল টু 12। এভাবে করা যেত। তাহলে সেই জিনিস কে দিয়ে ভাগ করছি, তাহলে ভাগ বলতে কিছু একটা পাবো, n1 ধরে নিলাম, তাহলে এরকম একটা জিনিস পাবো। একই রকমভাবে এই 30কেও আমরা ঠিক একই জিনিস পাবো, সেখানে অন্য একটা নাম্বার পাবো নিশ্চয়ই ভাগ ফলে। আবার একই রকমভাবে 24 ইকুয়াল টু কে ইন্টু n3। এখন এই তিনটে নাম্বারকে একটি বড় সংখ্যা, মানে একটা তাদের তিনজনের কমন ডিভাইজার বা গুণনীয়ক দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে ব্যাপারটা এরকম একটা সমীকরণ পাবো। অর্থাৎ ওই কেটা হলো আমাদের দরকার, আমরা চাই। অর্থাৎ এক্ষেত্রে
এই কেটা পাওয়া যাবে কি করে? আমরা বুঝতে পেরেছি যে এই কেটা হচ্ছে এই তিনটে নাম্বারের কমন ফ্যাক্টর, প্রত্যেকেরই ফ্যাক্টর। অর্থাৎ 12 কে যদি ফ্যাক্টর করি এভাবে, 30 কে যদি এভাবে ফ্যাক্টর করি, 24 কে যদি এভাবে ফ্যাক্টর করি, তাহলে কে হচ্ছে 12, 30 এবং 24 এর ফ্যাক্টর এবং সবথেকে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, দ্যাট ইজ এইচসিএফ, যেটাকে আমরা গসাগু বলি। তাহলে কি করে পাবো? না এই তিনটে সংখ্যাকে আমরা গসাগু করে নিলাম, কেটা পেয়ে গেলাম, হয়ে গেল। তাহলে গসাগু হলো কারণ হচ্ছে এই এই হাইয়েস্ট কমন ফ্যাক্টর এই ফরম্যাটে। অর্থাৎ যদি কোনো তিনটে নাম্বারকে আমরা এই ফর্মে লিখতে পারি এবং যদি কেটা আমাদের ডিমান্ড হয়, তাহলে সেই কেটা পাবো কোথা থেকে? না এই তিনটে সংখ্যার গসাগু করে। আসল ব্যাপারটা এটা, আমি যেটা বোঝাতে চাইলাম যে তিনটে নাম্বারকে যদি আমরা এই ফর্মে লিখতে পারি এবং আমাদের যদি প্রয়োজন হয় এই কেটা কত এটা যদি জানতে প্রয়োজন হয়, তাহলে সেটা জানার রাস্তা হচ্ছে এই তিনটেকে গসাগু করলেই পাবো। এটা একটা জিনিস খেয়াল রাখতে হবে, এক্ষেত্রে n1 ইন্টু n3 এদের মধ্যে কিন্তু আর কোনো কমন ডিভাইজার নেই, কমন ডিভাইজার বা সাধারণ গুণনীয়ক নেই। কারণ যদি থাকতো তাহলে সেই 2টা বেরিয়ে আসতো, কের সাথে অ্যাড হয়ে যেত এবং কেটা তাহলে সর্ববৃহৎ বলা আছে, তাহলে সেটা ঠিক হতো না। অর্থাৎ n1 ইন্টু n3 এর মধ্যে কোনো কমন ডিভাইজার নেই। এই অঙ্কটাকে আমি সলভ করে দেখি। এক্ষেত্রে তো গোসাগু করলে তোমরা বুঝতেই পারছো, এক্ষেত্রে 6 আসবে। গোসাগুটা করে নাও তোমরা, প্রত্যেকে যেভাবে করো, ডিভিশন মেথড বা ফ্যাক্টরাইজেশন মেথড যেভাবেই করো। তো আমি প্রথমে একটু করেই নিই, যদি প্রথমবার কেউ দেখতে থাকো এবং অনেকেই শখে দেখছো, তাদের জন্য এটা করেই দেয়। তো আমি এটাকে 6 দিয়ে সরাসরি দিতে পারি, আর যাবে না। তো 6 হচ্ছে আমার হাইয়েস্ট কমন ডিভাইজার বা গসাগু। এবার প্রত্যেকটা নাম্বারকে যদি আমি এভাবে এই 12টাকে লেখার চেষ্টা করি, লক্ষ্য করো 12 ইকুয়াল টু 6 ইন্টু 2, 30 ইকুয়াল টু 6 ইন্টু 5, 24 ইকুয়াল টু 6 ইন্টু 4। লক্ষ্য করে দেখো 2, 5, 4 এর মধ্যে কোনো কমন ডিভাইজার থাকবে না। 2, 5, 4 এর মধ্যে আর কোনো কমন ডিভাইজার এক্সট্রা নেই। ওকে, আচ্ছা এবারে আমরা 2 নম্বর প্রশ্নটা করি। 2 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে না, কোন সেই বৃহত্তম সংখ্যা যে কিনা 14, 32 এবং 26কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে। অর্থাৎ সংখ্যাগুলো থেকে যদি আমরা 2 বিয়োগ করি, তাহলে সেই বৃহত্তম সংখ্যাটিকে যদি আমরা একটা নাম দিই জি, তাহলে সেই জি এই সংখ্যাগুলো থেকে 2 বিয়োগ করলে যে সংখ্যাগুলো পাবো তাদেরকে তাহলে ভাগ করবে। তাহলে 14 মাইনাস 2 ইকুয়াল টু জি ইন্টু কোনো একটা n1 নাম্বার, এরকম হবে। আবার 32-এর ক্ষেত্রেও তার থেকে যদি 2 বিয়োগ করি, সেক্ষেত্রেও আমরা এরকম জি ইন্টু n2 পাবো, কোনো একটা নাম্বার পাবো। আচ্ছা এই নাম্বারটাকে আমি একটু নিচে লিখি, আমার একটা জিনিস বোঝাতে সুবিধে হবে। 32 মাইনাস 2 ইকুয়াল টু জি ইন্টু n2। আর লাস্টের ক্ষেত্রে 26 মাইনাস 2, এইটা হচ্ছে জি ইন্টু n3। তাহলে এই সিস্টেমটাকে আমি আরেকটু অন্যরকমভাবে লিখতে পারি, অর্থাৎ 12 ইকুয়াল টু জি ইন্টু n1, 30 ইকুয়াল টু জি ইন্টু n2, 24 ইকুয়াল টু জি ইন্টু n3। তাহলে এই নাম্বার লক্ষ্য করো, 12, 30 এবং 24কে আমরা একটা সিস্টেমে লিখেছি এবং এই সিস্টেমটার দিকে একটু যদি লক্ষ্য করি, তাহলে দেখবো যে এটা আর এই যে সিস্টেমটা, লক্ষ্য করো একই রকম। এবার এই ক্ষেত্রে কে বের করার জন্য আমরা কি করেছিলাম না, এই তিনটে সংখ্যাকে গসাগু করেছিলাম। তো এই ক্ষেত্রেও আমাদের জিটার যে ডিমান্ড, জিটা জানতে চাই, তাহলে সেটা পাবো কি করে? না এই তিনটে সংখ্যা তাহলে গসাগু করতে হবে। তাহলে এবার 12, 30 আর 24-এর যদি আমরা গসাগু করি, তাহলে আমরা দেখতে পাবো, তো গোসাগু তোমরা করতে জানো প্রত্যেকে, তো আমি 6 দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ আর যাবে না। অর্থাৎ 6 হচ্ছে সেই কমন ফ্যাক্টর হাইস্ট, অর্থাৎ এক্ষেত্রে জি এর মানটা হয়ে গেল 6। অর্থাৎ 6 হচ্ছে সেই সংখ্যা যেই সংখ্যা দিয়ে এই প্রত্যেকটি সংখ্যাকে প্রত্যেকটি সংখ্যাকে যদি ভাগ করো, তাহলে প্রত্যেক ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে।
এবার এই দুটো অঙ্কের মাধ্যমে আমি যেটা শেখাতে চাইলাম যে তিনটে নাম্বারকে যদি আমরা এই ফর্মে লিখি এবং এই কেটাকে যদি আমরা ডিমান্ড করি, অর্থাৎ কেটাকে জানতে চাই কত, তাহলে আমরা কি করবো না এই সংখ্যাগুলোকে গসাগু করে দেবো। এবং এটাই হচ্ছে, লক্ষ্য করো, এটা একটা ফ্যাক্টর। আমরা 12কে ফ্যাক্টর করলে এইভাবে আসে, এবং কে হচ্ছে সেই হাইয়েস্ট কমন ফ্যাক্টর, যেটাকে আমরা গসাগু বলি বা এইচসিএফ বলি। এইবার আসা যাক একেবারে প্রথম অঙ্কটাতে। এবার প্রথম অঙ্কে বলেছিলাম যে এগুলো বিয়োগ করেছিলাম আমরা, এইবার আমরা দেখাবো যে কেন বিয়োগ করা হয়েছে। এবার এই প্রশ্নে বলেছে প্রত্যেক ক্ষেত্রে একই ভাগশেষ থাকে। আচ্ছা ধরে নেওয়া যাক সেই ভাগশেষটি আর, মানে রিমাইন্ডার আরটাকে নিলাম আর কি আমি, আর তাহলে প্রত্যেক সংখ্যা আমাদের যে ডিমান্ড সংখ্যা যেটা, মানে যেটা আমাদের দরকার, সেই বৃহত্তম সংখ্যা, এবং সেটাকে আমি কে ধরলাম। এবার আমরা কি দেখতে পাবো, তাহলে কে কাকে ডিভাইড করবে? 82 থেকে যদি আমি 8টাকে বিয়োগ করি, তাহলে একে কে ডিভাইড করবে, অর্থাৎ কে ইন্টু n1 আকারে একে লিখতে পারবো। একই রকমভাবে 104 মাইনাস আর, এই সংখ্যাটিকেও আমরা কে ইন্টু n2 আকারে লিখতে পারবো। একই রকমভাবে 148কেও যদি আমরা আর থেকে আর বিয়োগ করি, এটাকে কে ইন্টু n3 আকারে লিখতে পারবো। এবার এই তিনটে সংখ্যাকে, অর্থাৎ এটা 1 নম্বর, এটা 2 নম্বর, আর এটা 3 নম্বর, এই তিনটে যে সমীকরণ আমরা পেলাম, আমাদের কিন্তু ডিমান্ড কে। এবার এই ক্ষেত্রে কে এটা সরাসরি বের করতে পারবো না, তার কারণ হচ্ছে এদের তিনজনকে গসাগু করতে পারবো না, কারণ আর এর মান তো জানি না, আর নাম্বারগুলো ঠিকঠাক আমরা জানি না এখনো, কারণ আটটা যেহেতু অজানা। আটটা যদি বলে দিত তাহলে আমাদের কোনো অসুবিধা হতো না। তাহলে আর এর থেকে কিভাবে রেহাই পাওয়া যেতে পারে? এখন আমরা যদি একটা কাজ করি, 2 থেকে 1 বিয়োগ করি, এই 2 নম্বর সমীকরণ এবং 1 নম্বর সমীকরণ থেকে যদি আমরা এরকম করি, দুটোকে বিয়োগ করি, তাহলে কেমন দাঁড়ায়? লক্ষ্য করো এই ব্যাপারটা আসবে n2 মাইনাস n1। তাহলে এই বিয়োগটা কত দাঁড়াচ্ছে? 104 মাইনাস 82 ইকুয়াল টু কে ইন্টু n2 মাইনাস n1। এখন এই n2 মাইনাস n1 এটা একটা নাম্বার বেসিক্যালি। আবার আরেকটি বিয়োগ করব আমরা, 2 থেকে ধরো 3 বিয়োগ করলাম, এই 3 আর 2 এর মধ্যে একটা বিয়োগ করলাম, আমরা 3 থেকে 2 বিয়োগ করলাম, তাহলে আমরা কি পাবো? একই রকম ভাবে পাবো 148 মাইনাস 104, এইটা ইকুয়াল টু কে ইন্টু n3 মাইনাস n2। এবার কে আমাদের ডিমান্ড। এইবার এই সিস্টেম ইকুয়েশনটাকে লক্ষ্য করো, এই যে দুটো ইকুয়েশন আছে, এইবার লক্ষ্য করো যে এইবার কিন্তু আমাদের কাছে এরকম ব্যাপারটা এসে গেছে, অর্থাৎ এইটা ইকুয়াল টু কে ইন্টু n2 মাইনাস n1, কে ইন্টু n3 মাইনাস n2, কে এটা আমাদের ডিমান্ড। এবারে এই যে লেফট হ্যান্ড সাইডে যেটা রয়েছে সেইটা অ্যাকচুয়ালি বিয়োগ করলে আমরা এই দিকটা 22 পাবো, আর এটাকে বিয়োগ করলে আমরা 44 পাবো। তাহলে আসলে আমরা কি কি পেলাম? তাহলে 22 ইকুয়াল টু কে ইন্টু, এটা যেহেতু একটা নাম্বার, তো এটাকে n2 মাইনাস n1 লিখতে পারি, বা যে কোনো একটা n3 এরকম দিয়ে দিতে পারি, মানে এটা যেহেতু একটা নাম্বার, তাহলে আমি সেখানে n3 যে মানে n4 একটা নতুন নাম দিলাম, যেখানে n4 হচ্ছে এটা, আর এটা হচ্ছে 44, এইটা ইকুয়াল টু কে n5, এটাকে আমরা n5 আকারে নাম দিতে পারি। এইবার লক্ষ্য করো এই সিস্টেমটাকে, একটু মনে করো যে একটু আগে যে অঙ্কগুলো করছিলাম, সেখানে যে সিস্টেম অফ ইকুয়েশন তৈরি হয়েছিল সেদিকে দিকে একটু তাকাও। এই সিস্টেমের মতো একটা জিনিস তৈরি হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে কি করব? বাম দিকের সংখ্যাগুলোর আমরা গসাগু করেছিলাম, করেই আমরা কেটা পাচ্ছিলাম। এক্ষেত্রেও ঠিক একই কাজ করব, অর্থাৎ 22 এবং 44 এই দুটো সংখ্যার আমরা গসাগু করে ফেলব। এবং দেখতেই পাচ্ছ এখানে 22 হবে উত্তর, এবং মিলিয়ে নাও উত্তর ঠিক আছে কিনা, প্রত্যেক ক্ষেত্রে ভাগ করো, দেখো একই ভাগ শেষ থাকবে। বোঝা গেছে? আশা করি ব্যাখ্যাটা বোঝা গেছে। এরপরেও যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করো, কমেন্টে জানাও, তাহলে আমি বুঝবো যে এক্সপ্লানেশন আরও কিছু কিছু জিনিস উল্লেখ করতে হবে।
যদি যেগুলো উল্লেখ যদি না করা থাকে, তোমাদের কনফিউশন থাকে, যদি মনে হয় সেটা রিপ্লাইতেই দেওয়া যাবে, তাহলে কমেন্টেই দিয়ে দেবো। আর খুব শীঘ্রই কম্পিটিটিভ এক্সাম রিলেটেড একটা ফ্রি কোর্সের একটা ব্যবস্থা করা হচ্ছে, এবং একটা বুকের ব্যবস্থা করা হচ্ছে, যেখানে এই ধরনের প্রবলেমগুলোর সম্পূর্ণ ডিটেলস ব্যাখ্যা, যেগুলো শুধু শর্টকাট মেথড নয়, মেথডটা কী করে তৈরি হলো, এবং এটা যদি জানা থাকে তাহলে তোমাদের ওই মেথডটা মনে রাখতে সুবিধে হবে এবং অঙ্কটাকে ভালো লাগবে।